हाय स्टूडेंट्स, আমি দীপান্বিতা ম্যাডাম আজকে শুরু করব জীবমণ্ডল। জীবমণ্ডল বলতে তোমাদের থার্ড সেমিস্টারে অর্থাৎ যারা সদ্য 12-এ উঠেছে নতুন সিলেবাসে তাদের ইউনিট 1 যেটা কন্টিনেন্টাল ড্রিপ থিওরি, ইউনিট 2 যেখানে আছে এক্সোজেনিক প্রসেসেস, ইউনিট 3 বায়ুমণ্ডলীয় জল অর্থাৎ ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার, ইউনিট 4-এ বায়ুমণ্ডলের প্রচুর ক্লাস করেছি। তোমরা এতদিনে হয়তো বোর হয়ে যাচ্ছ বায়ুমণ্ডল শুনতে শুনতে। অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা প্রচুর বড় ছিল, মানে ওখানে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি, সেখানে প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি তোমাদের পড়তে হয়েছে। তার সঙ্গে সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, সমুদ্র থেকে প্রাপ্ত খনিজ শক্তি সম্পদ, খাদ্য, এছাড়া সামুদ্রিক অবক্ষেপ। তাহলে বুঝতেই পারছো অনেকটা ব্যাপার ছিল। আজকে শুরু করব জীবমণ্ডল। আজকে বেশি কিছু পড়াবো না, জাস্ট প্রথম যে আমরা জীবমণ্ডল সম্পর্কে ধারণা লাভ করব সেটুকুই। বাস্তুতন্ত্রের প্রকৃতি, ধারণা এবং শ্রেণীবিভাগ, এটা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সবগুলো চ্যাপ্টারেই আছে। অর্থাৎ তোমাদের যে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে সবগুলো চ্যাপ্টারে এই কথাটা লেখা আছে, প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। তার মধ্যে এটা ইউনিট 5 বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। জীবমণ্ডল কথাটার মধ্যেই দেখো মানে লুকিয়ে আছে, যেখানে জীবের উপস্থিতি বা জীবনের উপস্থিতি। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে জীবনের উপস্থিতি। আমরা বায়ুমণ্ডল পড়েছি, সেখানে জলভাগের মধ্যে হয়তো বিভিন্ন সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ ইত্যাদির কথা পড়েছি, কিন্তু জীবমণ্ডল বলতে গেলে সেখানে পুরোটাই জীবজগতের ব্যাপার। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে জীবনের অস্তিত্বের উপস্থিতি। এই বৈশিষ্ট্য এই পৃথিবীকে মহাবিশ্বের অন্যান্য গ্রহগুলি থেকে পৃথক করেছে। এই জীবনের উপস্থিতি বা এই জীবনের অস্তিত্ব অন্য কোনো গ্রহে নেই। তাই পৃথিবীর সঙ্গে অন্য গ্রহের তফাৎ একটাই, যে পৃথিবী জীবের বসবাসযোগ্য। এই পৃথিবীতে জীবের বসবাসযোগ্য সমগ্র অঞ্চলটিকে একত্রে কি বলে? জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। এটি একটি সামগ্রিক এলাকা। জীবমণ্ডলের সংজ্ঞা যদি দেখি, জীবমণ্ডলকে ইংরেজিতে বলে বায়োস্ফিয়ার। গ্রিক শব্দ বায়োস কথাটির অর্থ জীবন এবং ল্যাটিন শব্দ স্ফেরা থেকে আসা স্ফিয়ার। স্ফেরা কথা থেকে এসছে স্ফিয়ার, যার অর্থ ক্রিয়াশীল অঞ্চল। জীবমণ্ডল হলো জীবের অস্তিত্বের ক্রিয়াশীল অঞ্চল। ফরাসি বিবর্তনবাদী বিজ্ঞানী জা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক বায়োস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে এখানে একটা এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। এখানে বলে রাখি, তোমাদের থার্ড সেমিস্টার কিন্তু পুরোটাই হবে এমসিকিউ। আমি হাইড্রোস্ফিয়ার চ্যাপ্টার বায়ুমণ্ডলের এখনও 2টো টাইপের এমসিকিউ বাকি থেকে গেল। আমি অবশ্যই 2-1 দিনের মধ্যেই করে দেব। তো আমার মনে হলো যে জীবমণ্ডলটা শুরু করে দেওয়া এবার দরকার, কারণ অনেক দিন ধরেই তোমরা বায়ুমণ্ডলের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছো। জীবমণ্ডলটা একটু পড়তে থাকবে, বায়ুমণ্ডলের কোশ্চেনটাও এদিকে করতে থাকবে। তো আমি যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে, আমি যেহেতু তোমাদের অর্থাৎ ক্লাস 12কে বলছি, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি আলোচনা করে যাচ্ছি এবং সঙ্গে কোশ্চেন অ্যান্সার। অবশ্যই পরপর ভিডিওগুলো দেখবে। এই পরপর ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তোমরা দেখবে পাশে বেল আইকন আছে, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে। আচ্ছা, যেটা বলছিলাম, যে স্ফেরা থেকে আসা স্ফিয়ার, এই কথাটির অর্থ হচ্ছে ক্রিয়াশীল অঞ্চল। যা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক তিনি প্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেছিলেন। তবে অনেকের মতে এডওয়ার্ড সুয়েস যা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক বায়োস্ফিয়ার কথাটি ব্যবহার করেছিলেন, কিন্তু অনেকে আবার মনে করেন এডওয়ার্ড সুয়েস প্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেছিলেন। 1982 সালে বিজ্ঞানী জে.টিভি তাঁর বায়োজিওগ্রাফি নামক গ্রন্থে জীবমণ্ডল সম্পর্কে বলেছেন, পৃথিবী জল, মাটি, বাতাস যেখানেই প্রাণের অস্তিত্ব রয়েছে তা জীবমণ্ডলের অন্তর্গত। দেখো, তোমাদের এখানে বেশ কয়েকজন সে বিবর্তনবাদী বলো আর জীববিজ্ঞানী বলো, তোমাদের এই নামগুলি কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, বিজ্ঞানী জে.টিভি তার বায়োজিওগ্রাফি নামক গ্রন্থে জীবমণ্ডল সম্পর্কে কি বলেছেন? পৃথিবী জল, মাটি, বাতাস যেখানেই প্রাণের অস্তিত্ব রয়েছে তা জীবমণ্ডলের অন্তর্গত। বিজ্ঞানী মার্স WM অ্যান্ড গ্রসা, অর্থাৎ এই মার্স এবং গ্রসা, এদের মতে পৃথিবীর সজীব পদার্থ অধ্যুষিত অঞ্চলই হল জীবমণ্ডল। জোনাথন টার্ক
জোনাথন টার্ক বলেছেন পৃথিবী ও তার বায়ুমণ্ডলের যে অংশে প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশ আছে সেই অংশটি হলো জীবমণ্ডল। তাহলে বিজ্ঞানী মার্স ও গ্রসার মতে কি, জোনাথন টার্কের মতে কি, যে টিভির মতে কি, হয়তো এমন হবে যে সংজ্ঞাটা তুলে ধরে বলে দেওয়া হবে যে এই উক্তিটি কার। বিজ্ঞানী ওডাম তার ফান্ডামেন্টালস অফ ইকোলজি গ্রন্থে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারকে আবার ইকোস্ফিয়ারও বলেছেন। জীবমণ্ডলের উপাদানগুলো কি কি আছে এরপর আমরা দেখব। আচ্ছা, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা বিজ্ঞানী ওডামের ছবি। ওডামের গ্রন্থটির নাম কি? ফান্ডামেন্টালস অফ ইকোলজি। এই গ্রন্থে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারকে তিনি কি বলেছেন? ইকোস্ফিয়ারও বলেছেন। জীবমণ্ডলের উপাদান, কম্পোনেন্টস অফ বায়োস্ফিয়ার। সজীব উপাদান ছাড়াও জীবমণ্ডলে জল, মাটি, বাতাস, শক্তির প্রবাহ প্রভৃতি একাধিক জড় উপাদান আছে। জীবমণ্ডলে এই বিভিন্ন সজীব ও জড় উপাদানগুলির মধ্যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তাই জীবমণ্ডলের উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, জড় উপাদান, সজীব উপাদান। তাহলে জীবমণ্ডলে যে শুধু জীব আছে এরকমই নয়, এবং শুধু জীবের অস্তিত্বও কিন্তু অসম্ভব। আমরা যেমন মাটি ছাড়া বাঁচতে পারবো না, কারণ আমরা মাটির উপরেই চলাফেরা করি, মাটির উপরেই বসবাস করি। আবার আমরা যে খাদ্য গ্রহণ করি সেটা মাটির উপরেই, সেই ফসল যেটা ফলে সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করি। আমরা শুধু বেঁচে থাকতে পারবো না, আমাদের বাতাস দরকার, আবার আমাদের শক্তি দরকার। যে শক্তি খাদ্য থেকে আসে, সূর্য থেকে আসা শক্তি। প্রথম শ্রেণী সবুজ উদ্ভিদদের দেহে যে ক্লোরোফিল আছে তার মাধ্যমে খাদ্য তৈরি হয়। সেই খাদ্য প্রথমে গ্রহণ করে প্রথম শ্রেণীর খাদক, সেখান থেকে তাকে আবার খাদ্য হিসাবে গ্রহণ করে দ্বিতীয় শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদককে আবার খাদ্য হিসাবে গ্রহণ করে তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। এরকমভাবে শক্তির প্রবাহ চলতে থাকে। তাহলে শুধু যে সজীব উপাদান এরকম নয়, থাকতে হবে জল। জল ছাড়া এই যে আমরা বললাম সবুজ উদ্ভিদের কথা, সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির কথা, যেটা জল ছাড়া অসম্পূর্ণ। তাহলে জল, মাটি, বাতাস, শক্তির প্রবাহ সব জড় উপাদানগুলোও কিন্তু জীবমণ্ডলের অন্তর্ভুক্ত। জীবমণ্ডলে এই বিভিন্ন সজীব ও জড় উপাদানগুলির মধ্যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তাই জীবমণ্ডলের উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, জড় উপাদান, সজীব উপাদান। জড় উপাদান বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট। জীবমণ্ডলের প্রাণহীন উপাদানগুলিকে অজৈব বা জড় উপাদান বলে, যেমন আলো, উত্তাপ, বৃষ্টিপাত, শিলা, জল, মাটি, খনিজ দ্রব্য। সজীব উপাদান, সজীব উপাদানগুলিকে চার ভাগে ভাগ করা যায়। প্রাণী, প্রাণী কোনগুলো না? আমরা মানুষ, আমরা প্রাণী। জীবমণ্ডলের এরকম বৃহত্তম প্রাণীকে নীলতিমি এবং ক্ষুদ্রতম প্রাণী হলো ড্রসোফিলা। বর্তমানে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা কত জানো? প্রায় 18,52,000। প্রজাতির সংখ্যা মানে প্রাণীর সংখ্যা এরকম নয়। বুঝতেই পারছ যে 18,52,000 নিশ্চয়ই মানে প্রাণীর সংখ্যা হবে না, কারণ আমাদের পশ্চিমবঙ্গেই এখন 9 থেকে 14 কোটি হয়ে গেছে জনসংখ্যা, সেখানে ভারত, তারপরে পৃথিবী। তাই সমগ্র পৃথিবী জুড়ে প্রাণী প্রজাতির সংখ্যা 18,52,000। উদ্ভিদ, বড় বড় উদ্ভিদ থেকে ছোট ছোট তৃণ, লতা, গুল্ম, ঝোপ ইত্যাদি জীবমণ্ডলের অন্তর্গত। তাহলে প্রাণী আছে, উদ্ভিদ আছে। ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি জীবমণ্ডলে বিয়োজকের ভূমিকা পালন করে। অতি ক্ষুদ্র জীবাণু, এরা মৃত উদ্ভিদ ও প্রাণীর বিয়োজনে এবং জৈব ভূ রাসায়নিক চক্রে অংশগ্রহণ করে। তাহলে কি কি উপাদান হলো? সজীব উপাদানগুলোর মধ্যে কি কি হলো? প্রাণী হলো যাদের প্রাণ আছে, উদ্ভিদ যারা খাদ্য তৈরি করে, ব্যাকটেরিয়া যারা জীবমণ্ডলে বিয়োজকের ভূমিকা পালন করে, অতি ক্ষুদ্র জীবাণু এরাও মৃত উদ্ভিদ প্রাণীর বিয়োজনে এবং জৈব ভূ রাসায়নিক চক্রে অংশগ্রহণ করে। এরপরে আমরা দেখব জীবমণ্ডলের সৃষ্টি কিভাবে হয়েছে। পৃথিবীর বর্তমান বয়স প্রায় 450 কোটি বছর। প্রায় 200 কোটি বছর আগে সমুদ্রের জলে বিভিন্ন প্রকার অজৈব রাসায়নিক উপাদানের মিশ্রণে এক জটিল অণু সৃষ্টি হয়। কত বছর আগে? 200 কোটি বছর আগে। প্রায় বিভিন্ন প্রকার অজৈব রাসায়নিক উপাদানের মিশ্রণে এক জটিল অণু সৃষ্টি হয়, যা
তার চারপাশ থেকে নানা অজৈব উপাদান সংগ্রহের মাধ্যমে নিজের অনুরূপ অণু তৈরি করতে শুরু করে। বহু কোটি বছর ধরে পরিবর্তিত হতে হতে বর্তমানের উন্নত ও জটিল জীবের সৃষ্টি হয়েছে। এই সুদীর্ঘ সময়কালে পৃথিবীর পরিবেশ বহুবার পরিবর্তিত হয়েছে এবং সেই পরিবর্তনের সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে জীবদেহ পরিবর্তিত বা অভিযোজিত হয়ে বর্তমানের বৈশিষ্ট্যপূর্ণ জীবজগতের সৃষ্টি হয়েছে। তাহলে পৃথিবীর বয়স 450 কোটি বছর, প্রায় 200 কোটি বছর আগে সমুদ্রজলে বিভিন্ন প্রকার অজৈব রাসায়নিক উপাদানের মিশ্রণে জটিল অণু সৃষ্টি হয়, যা তার চারপাশ থেকে নানা অজৈব উপাদান সংগ্রহের মাধ্যমে, অজৈব উপাদান বলতে জল, বাতাস, মাটি, মানে এইগুলো সমস্ত চারপাশ থেকে সংগ্রহের মাধ্যমে ওই যে অণু সৃষ্টি হয়েছিল তার অনুরূপ আরও অণু তৈরি করতে শুরু করে, যারা বহু কোটি বছর ধরে পরিবর্তিত হতে হতে আরও উন্নত এবং জটিল জীবের পরিণত হয়েছে। এবং এই যে পরবর্তী ক্ষেত্রে উন্নত জটিল জীবের সৃষ্টি হয়েছে, এই সুদীর্ঘ সময়কালে কিন্তু ওই জীবগুলো নানাভাবে তাদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষার জন্য, পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়ার জন্য নিজেদের অনেক রকমভাবে পরিবর্তিত করেছে, দিয়ে আজকের বর্তমানের এই বৈচিত্র্যপূর্ণ জীবজগতের সৃষ্টি হয়েছে। জীবমণ্ডলের প্রকৃতি, জীবমণ্ডলের নেচার অফ বায়োস্ফিয়ার। আমাদের প্রাকৃতিক পরিবেশের এক অবিচ্ছেদ্য অংশ হলো জীবমণ্ডল, যেখানে বাস্তুতন্ত্রের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাহলে আমাদের প্রাকৃতিক পরিবেশের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে জীবমণ্ডল, এখানে বাস্তুতন্ত্রের অস্তিত্ব লক্ষ্য করা যায়। বাস্তুতন্ত্র কি না, জীব, জনসংখ্যা, জীব গোষ্ঠী, এই সমস্ত নিয়ে একটা তন্ত্র বা সিস্টেম, সেটাই আসবো, আমরা পরপর পড়ি। জীবমণ্ডলের সবচেয়ে ক্ষুদ্র উপাদান হচ্ছে কোষ, সেল। আবার একাধিক কোষ নিয়ে গঠিত হয় কলা, টিস্যু। কলার সমষ্টিতে গড়ে ওঠে অঙ্গ, একাধিক অঙ্গ নিয়ে গঠিত হয় তন্ত্র, এবং একাধিক তন্ত্র নিয়ে গঠিত হয় জীবদেহ। আমাদের যেমন জীবদেহ, জননতন্ত্র, রেচনতন্ত্র, পাচনতন্ত্র, তো এরকম বিভিন্ন তন্ত্র নিয়ে, একাধিক তন্ত্র নিয়ে জীবদেহ গঠিত। এইভাবে জীব, জনসংখ্যা, জীবগোষ্ঠী নিয়ে গঠিত হয় বাস্তুতন্ত্র এবং জীবমণ্ডল। জীবমণ্ডল এমন একটি প্রণালী যেখানে জৈব উপাদান, অজৈব উপাদান এবং শক্তির পারস্পরিক নির্ভরতা ও মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি সুস্থিত ব্যবস্থা গঠিত হয়ে থাকে। এখানে মনে রাখা দরকার যে এটা কিন্তু একটা ওপেন সিস্টেম বা উন্মুক্ত প্রণালী। জীবমণ্ডলের একাধিক জীবগোষ্ঠী সাধারণভাবে বসবাস করে এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে এই সকল জীবগোষ্ঠীর দৈহিক অভিযোজনের মাধ্যমে তাদের গঠন ও কাজ নিয়ন্ত্রিত হয়। জীবমণ্ডল হলো সূর্য থেকে আগত শক্তি এবং অব্যবহৃত শক্তির মধ্যবর্তী স্তর, যেখানে শক্তি স্টেডি স্টেট, একটা স্টেডি বা স্থিতাবস্থায় থাকছে। স্টেট হচ্ছে অবস্থা, স্থিতাবস্থাকে মেনে চলে। সৌরশক্তি উৎপাদক থেকে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন খাদ্যের দেহে সঞ্চারিত হয়, যেটা বললাম। উৎপাদক সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। প্রথম শ্রেণীর খাদকরা সবুজ উদ্ভিদকে খেয়ে সেখান থেকে শক্তি এবং খাদ্য পেয়ে থাকে। আবার প্রথম শ্রেণীর খাদককে খায় দ্বিতীয় শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদককে খায় তৃতীয় শ্রেণীর খাদক। আবার সবগুলোকেই খেতে পারে যারা, তাদেরকে বলছে সর্বোচ্চ শ্রেণীর খাদক বা সর্বভুক। জীবমণ্ডলের মধ্যস্থ জীবগোষ্ঠীর সাথে পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাস্তুতন্ত্রের উদ্ভব ঘটে এবং সমধর্মী বাস্তুতন্ত্রগুলি একত্রিত হয়ে সমস্ত বাস্তুতন্ত্রগুলো একত্রিত হয়ে গঠিত হয় বায়োম। তাহলে বায়োম কি? আমাদের বাস্তুতন্ত্র গঠিত হলো বিভিন্ন জীব এবং জড় জগৎ, সেই পুরো সিস্টেমটা নিয়ে। প্রথমে জীব তৈরি হয়েছে কোষ, এটা ক্ষুদ্র উপাদান কোষ, কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ দিয়ে তৈরি হয় তন্ত্র, এবং তন্ত্র থেকে তন্ত্র নিয়ে তৈরি হয় জীবদেহ। এইভাবে জীব, জনসংখ্যা, জীবগোষ্ঠী এগুলো নিয়ে গঠিত হয় বাস্তুতন্ত্র বা জীবমণ্ডল। সমধর্মী বাস্তুতন্ত্রগুলি আবার একসঙ্গে তৈরি করে বায়োম। তাহলে বায়োম কিন্তু অনেকটা বৃহত্তর স্কেল। এবারে আমরা দেখব জীবমণ্ডলের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ বায়োস্ফিয়ার। জীবমণ্ডল দু ধরনের জীব আছে, উদ্ভিদ ও প্রাণী। অবস্থান অনুসারে জীবমণ্ডলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। বাড়ি জীবমণ্ডল, নদী, হ্রদ, জলাশয়, সমুদ্র, ভৌম জলস্তর নিয়ে বাড়ি মণ্ডল গঠিত। জলভাগে যেসব উদ্ভিদ প্রাণী আছে তারা বাড়ি জীবমণ্ডলের অন্তর্গত।
অশ্ম জীবমণ্ডল, অশ্ম জীবমণ্ডল বলতে লিথো বায়োস্ফিয়ার। আমরা অশ্বমণ্ডল বলতে বুঝি যে স্থলভাগ বা ভূপৃষ্ঠ এই অংশটা। তো স্থলভাগে বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী, মানুষ, শ্যাওলা, মস, লিচেন, ব্যাকটেরিয়া, বিভিন্ন আণুবীক্ষণিক জীব নিয়ে অশ্ম জীবমণ্ডল গঠিত। তাহলে বায়ু জীবমণ্ডল, বায়ুমণ্ডলের নিম্ন স্তরে, বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে তো প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে যেসব জীব বসবাস করে তারা বায়ু জীবমণ্ডলের অন্তর্গত। বিভিন্ন পাখি, ব্যাকটেরিয়া প্রভৃতি এই অঞ্চলের প্রধান জীব। তাহলে এটা তিনটে ভাগ হলো, জীবমণ্ডলের শ্রেণীবিভাগের তিনটে ভাগ। বায়ু জীবমণ্ডল যারা জলে থাকে, অশ্ম জীবমণ্ডল যারা ভূপৃষ্ঠের উপরে থাকে, সেটা উদ্ভিদ, প্রাণী, মানুষ, শ্যাওলা, মস, লিচেন, ব্যাকটেরিয়া, বিভিন্ন আণুবীক্ষণিক জীব। বায়ু জীবমণ্ডল, বায়ু জীবমণ্ডল হচ্ছে বায়ুমণ্ডলের নিচের স্তরে যারা বাস করে, এদের মধ্যে পাখি, ব্যাকটেরিয়া এগুলোই প্রধান। এরপরে দেখব জীবমণ্ডলের বিস্তার। পৃথিবীর জল, স্থল, বায়ু এই তিনটি অংশে জীবমণ্ডলের বিস্তার লক্ষ্য করা যায়। তাই জীবমণ্ডলের অনুভূমিক বিস্তার সমগ্র পৃথিবী জুড়ে, অনুভূমিকভাবে পুরো পৃথিবী জুড়ে বিছিয়ে আছে। তবে এর উলম্ব বিস্তার খুবই কম। উলম্ব বিস্তার খুবই কম কেন না, বায়ুমণ্ডলের আমরা যদি উপরের দিকে যাই তখন কিন্তু আলাদা আলাদা করে বিভিন্ন গ্যাসের অস্তিত্ব দেখা যাবে। এই ট্রপোস্ফিয়ারে যে সুবিধাটা আছে, অর্থাৎ এখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি 78% হলেও অক্সিজেনের পরিমাণটাও অনেক বেশি 20%, সেই তার পরিমাণটা কমে যাবে। তাহলে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা নির্ধারিত হয় অক্সিজেনের প্রাপ্যতা, বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, জলীয় বাষ্পের যোগান প্রভৃতি বিষয়ের উপর। বায়ুমণ্ডলের নিম্ন সীমা নির্ভর করে সমুদ্র জলের অভ্যন্তরে সূর্যালোকের প্রবেশ এবং অক্সিজেনের প্রাপ্যতার উপর। ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, জীবমণ্ডলের সীমানা যদি আমি উপরের দিকে বলতে যাই তখনও দেখা হবে অক্সিজেন কতদূর পাওয়া যাচ্ছে। মেন যে ক্রাইটেরিয়া জীবমণ্ডল বা জীবের বেঁচে থাকা সেটা হচ্ছে অক্সিজেনের প্রাপ্যতা। আবার সমুদ্রের অভ্যন্তরে যদি যাই সেখানে জলের নিম্ন সীমায় কতদূর পর্যন্ত সূর্যালোক প্রবেশ করবে একটা ফ্যাক্টর, কিন্তু কতদূর পর্যন্ত অক্সিজেন পাওয়া যাবে। সাধারণভাবে দেখা গেছে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে 6 কিলোমিটার পর্যন্ত এই জীবের বেঁচে থাকার উপযোগী পরিবেশ আছে। তবে বর্তমানে ভূপৃষ্ঠ থেকে 15 কিমি উচ্চতাতেও ব্যাকটেরিয়া সন্ধান পাওয়া গেছে। অপরদিকে সমুদ্র খাতের 9000 মিটার গভীরতা, মানে নিচের দিকে 9 কিলোমিটার পর্যন্ত গভীরতা। তাহলে দেখতে গেলে উপরের দিকে 6 কিমি, সমুদ্র জলের দিকে 9 কিমি, মোট 9-15 কিমি জীবমণ্ডলের বিস্তার। সুতরাং জীবমণ্ডলের সর্বাধিক উলম্ব বিস্তার বায়ুমণ্ডলের 9 কিলোমিটার গভীরতা থেকে বায়ুমণ্ডলের 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। তবে এর মধ্যে যে অংশটিতে জীবমণ্ডলের মূল কেন্দ্রীভবন ঘটেছে তা হলো বায়ুমণ্ডলের 200 মিটার গভীরতা থেকে বায়ুমণ্ডলের 6000 মিটার। বায়ুমণ্ডলে 6000 মিটার পর্যন্ত অক্সিজেনের প্রাপ্যতা আছে বা জীবজগৎ মানে জীবের অস্তিত্ব সম্ভব। বায়ুমণ্ডলে অর্থাৎ জলের মধ্যে 200 মিটার গভীরতা পর্যন্ত। এবার একটু ভালো করে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এটা দেখে নেব। আগেও পড়েছি অশ্বমণ্ডল লিথোস্ফিয়ার, সেটা অশ্ব জীবমণ্ডল আমরা পড়েছিলাম, অর্থাৎ স্থলভাগের উপর যে জীব আছে। আর অশ্বমণ্ডল কি লিথোস্ফিয়ার, মাটি, পাথর, খনিজ লবণ দিয়ে গঠিত পৃথিবীর স্থলভাগকে অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডল কোনটা? পৃথিবীর সমগ্র জলভাগকে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডল কোনটা? ভূপৃষ্ঠের উপর অবস্থিত অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাসীয় উপাদানের স্তরকে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলে। জীবমণ্ডলের গুরুত্ব, এরপরে জীবমণ্ডলের গুরুত্ব আসবে। প্রাণের স্পন্দন, এটাকে এন্টার মেরে নামিয়ে দিই। এক্সিস্টেন্স অফ লাইফ, একমাত্র পৃথিবীতেই প্রাণের স্পন্দন দেখা যায় এবং পৃথিবীতেই প্রাণের ঠিকানা হলো জীবমণ্ডল। জীবমণ্ডল না থাকলে পৃথিবী, সৌরজগতের অন্যান্য গ্রহ যেমন বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি, এতে কোনো প্রাণ নেই। তাহলে একমাত্র পৃথিবীতেই প্রাণের স্পন্দন দেখা যায়। জীবমণ্ডল না থাকলে অন্যান্য যে গ্রহগুলো মানে প্রাণহীন, আমাদের পৃথিবীর অবস্থাও তাই হতো। আদি স্থান, অরিজিন অফ লাইফ, সমুদ্রের মধ্যেই প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে। সেই প্রথম প্রাণ বা আদি প্রাণ থেকে জননের মাধ্যমে একদিকে জীবের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অপরদিকে জীবের প্রজাতির সংখ্যাও আস্তে আস্তে বেড়ে চলেছে। পরিবর্তনশীল অঞ্চল, ভ্যারিয়েবল রিজিয়ন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু নতুন নতুন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি যেমন সৃষ্টি হয়েছে, অন্যদিকে উদ্ভিদ প্রাণী, বেশ কিছু উদ্ভিদ প্রাণী যারা মানিয়ে নিতে পারেনি বা অভিযোজিত হতে পারেনি, চিরকালের মতো হারিয়ে গেছে। এই কারণে বিজ্ঞানীরা জীবমণ্ডলকে ভঙ্গুর বলে মনে করেন। আমরা জানি ডায়নোসরের কথা, ডায়নোসরের চেহারা, বর্তমানে যে নীলতিমির চাইতেও বড় ছিল, সেই ডায়নোসর বর্তমানে আর নেই, তা হারিয়ে গেছে। এই কারণে বিজ্ঞানীরা জীবমণ্ডলকে ভঙ্গুর বলে মনে করেন, কারণ জীবমণ্ডল কখনোই শিলামণ্ডল, বায়ুমণ্ডলের মতো স্থায়ী মণ্ডল নয়।
শিলামণ্ডল যেটা পৃথিবীর উপরিভাগ, বায়ুমণ্ডল যেটা জলভাগ, বায়ুমণ্ডল যেটা গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে আছে, তার মতোই জীবমণ্ডল কখনো স্থায়ী নয়। জীবমণ্ডলের মধ্যে পরিবর্তনের হার খুব বেশি এবং দ্রুত। এর পরের পয়েন্ট জীবনের রসদ যোগান, সাপ্লাই অফ লজিস্টিক অফ লাইফ। জীবমণ্ডল আছে বলেই মানুষ খাদ্য, অক্সিজেন, জল ও শিল্পের প্রয়োজনীয় বহু কাঁচামালের যোগান পায়। এরপরে আমরা দেখব জীব ভূগোল কাকে বলে। ভূগোলের যে শাখায় পৃথিবীর উপর বণ্টিত জীবকুল অর্থাৎ প্রাণী ও উদ্ভিদকুলের জীবনচক্র, ভৌগোলিক বন্টন তথা জীবনধারণ, শ্রেণীবিভাগ সম্পর্কীয় যাবতীয় তথ্যাদি আলোচিত হয় সেই শাখাকে জীব ভূগোল বলা হয়। জীব ভূগোলকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, প্রাণী ভূগোল, জু জিওগ্রাফি। এই শাখায় প্রাণীদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। উদ্ভিদ ভূগোল, ফাইটোজিওগ্রাফি অর্থাৎ উদ্ভিদ সংক্রান্ত যাবতীয় আলোচনায় এই শাখায় প্রাধান্য পায়। এর পরের দিনে নেক্সট ক্লাসে আমরা বাস্তুতন্ত্রের প্রকৃতি, ধারণা এবং শ্রেণীবিভাগ পড়ব। আজকে জাস্ট প্রথমে ইন্ট্রোডাকশন হিসাবে একটুখানি সমস্ত টার্মগুলো জেনে রাখলাম। আমরা জীবমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল এগুলো না জানলে পরবর্তী চ্যাপ্টারগুলো পড়তে খুব অসুবিধা হবে। এবং এই যে জীবমণ্ডলের উপাদানগুলো কি কি, তাছাড়া জীবমণ্ডলের সংজ্ঞা কোন বিজ্ঞানী কিভাবে দিয়েছেন, কোনো জীববিজ্ঞানের বা বিজ্ঞানের লেখা বইয়ের নাম থাকলে সেগুলো এমসিকিউতে থাকতে পারে। আজকে জীবমণ্ডলের ইন্ট্রোডাকশন ক্লাস এখানেই শেষ করছি, পরের দিনে মূল আলোচনায় প্রবেশ করব। আবারও বলছি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তোমাদের লাইক আমাকে আরও বেশি করে ভিডিও বানাতে ইন্সপিরেশন যোগাবে। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।